ঠিক আছে, দেখো আমার শেয়ার ফাইলটা কি দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। জি স্যার। তোমাদের আমি যে প্রথম যে লেকচারটা আজকে দিব সেটা দেখো, টপিকটা হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস। যত ধরনের ম্যাটেরিয়ালস আছে সেগুলা কয়েক ধরনের ম্যাটেরিয়ালস আছে মোটামুটি আমরা ইউজ করছি, সেগুলো একটু আইডিয়া দেওয়া হবে, আর কোনটা প্রপার্টি কেমন এগুলো জানতে পারবে আর কি আজকে ক্লাসের পরে। তোমরা কি ম্যাটেরিয়ালস ক্লাসিফিকেশন এগুলো কি নাম কখনো শুনেছো কি আগে? মানে এই পর্যন্ত যেটুকু পড়ে আসছো কলেজে বা স্কুলে, মেটাল, সিরামিক, পলিমার, ইয়েস কম্পোজিট। স্যার। জি স্যার, এগুলো শুনেছি। আচ্ছা দেখো, আমি তাহলে একটু একটু করে বলি। তাহলে প্রথম টাইপটা হচ্ছে মেটাল। তো ওয়ার্ল্ডে এখন আছে সবগুলোর উদাহরণ দেওয়া আছে এখানে। দেখো মেটাল কোনগুলো, দেখো স্টিল, কাস্ট আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলো তোমার নাম শুনেছো। তো তোমাদের কি আইডিয়া আছে যে মেটাল তো অবশ্যই সবচেয়ে বেশি ইউজ হয়? মেটালের মধ্যে যে পাঁচটা এখানে লেখা আছে তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইউজ হয় এটা কি বলতে পারবা? স্যার স্টিল। স্টিল। স্টিলের সবচেয়ে বেশি ইউজ। তুমি আশেপাশে যেখানেই তাকাবা দেখবা যে বেশিরভাগ, হ্যাঁ বেশিরভাগ স্টিল দিয়ে তৈরি। তুমি আশেপাশে যেখানেই তাকাবা দেখবা স্টিলের অনেক কিছু আছে। যেমন আমরা যে ব্রিজ বানাচ্ছি বা আমরা যে কি বাসা বাড়ি বানাচ্ছি, যে কোনো কিছু কিন্তু এখন স্টিল দিয়ে তৈরি হচ্ছে। স্টিল কিন্তু লাগবেই। তো আসলে পুরো ওয়ার্ল্ডেই মেটালের মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় স্টিল। আছে তারপর আরেকটা লেখা আছে কাস্ট আয়রন। এইটাকে কেউ নাম শুনেছো কাস্ট আয়রন? ইয়েস স্যার। Yes, sir. না স্যার, ইয়েস স্যার স্যার। শুনি নাই স্যার। কেউ শুনেছো কেউ শুনেনি? কাস্ট আয়রনটা শোনার কথা আর কি, ঢালাই লোহা, এটা কি শুনছো কেউ বাংলায়? জি স্যার। হ্যাঁ, তাহলে কাস্ট জি স্যার। আয়রনটা কিন্তু অনেক অনেক বেশি ইউজ হয়। কাস্ট আয়রনের কস্ট একটু, মানে স্টিল কাস্ট আয়রন আসলে একই ধরনেরই ম্যাটেরিয়াল, শুধু একটু যে কার্বনের পার্সেন্টেজ কম বেশি আছে আর কি। স্টিল বানানো একটু কঠিন। তোমাদেরকে যখন স্যাররা, আমি একটু বলবো, অন্য স্যাররাও সুদীপ্ত বলবে, তখন বেশি জানতে পারবা। স্টিল কাস্ট আয়রন আসলে একই ধরনেরই অ্যালয়, কিন্তু শুধু কার্বনের কম পার্সেন্টেজ কাস্ট আয়রনের বেশি, স্টিলে কম। এছাড়া দেখো মেটালের মধ্যে অ্যালুমিনিয়াম ইউজ হয়, কপার ইউজ হয়, এগুলো কিন্তু এখন ইউজ হয়। সিরামিকের নাম কি শুনছো? সিরামিক Yes, জি sir. স্যার। স্যার ইয়েস স্যার। শুনেছি। বলো দেখি কোনটা একটা তোমরা, আমরা সবসময় কোনটা ইউজ করি? যেমন গ্লাস ইউজ করি না, যে আমরা যে খাই বাসায়, অনেকে তো গ্লাসে, কাঁচের গ্লাসে খাই, Glass plate. খাই, হ্যাঁ এগুলাতে খাই। তারপর অনেকে বাসায় টাইলস আছে, তাহলে টাইলসটা কিন্তু এক ধরনের সিরামিক। ইয়েস স্যার। তারপর দেখো কনক্রিট, ব্রিক, যেগুলো ইট আর কি, ব্রিক, সেটাও কিন্তু এক ধরনের সিরামিক। এছাড়া দেখো অ্যালুমিনিয়াম, জিরকনিয়া, সিলিকনাইটেড, এগুলো কিন্তু সব সিরামিক আর কি। সিরামিক তাহলে কোনগুলা সেগুলো তো তোমরা একটু জানোই আর কি। তো দেখো এরপরে পলিমার। হ্যাঁ, পলিমার কোনগুলা বলতে পারবা? মেনলি কি প্লাস্টিক, যেগুলো প্লাস্টিকের সামগ্রী দেখুন, দেখুন আমরা বাসায় ইউজ করি, বাজারে ইউজ করি, এগুলাই মেনলি, এগুলো হচ্ছে পলিমার। এছাড়া দেখো কাঠ, কটন, তারপর নাইলন, গ্লু, এগুলো কিন্তু পলিমারের মধ্যে পড়ছে। তাহলে পলিমারের সামগ্রী বা পলিমারের প্রোডাক্ট কিন্তু এখন ইউজ হচ্ছে, অনেক জায়গাতে ইউজ হচ্ছে। এরপরে আরেকটা মেইন ক্লাসিফিকেশন দেখো কম্পোজিট। হ্যাঁ, কম্পোজিট জিনিসটা হচ্ছে কিন্তু না, জানি না শুনেছো কিনা, যে ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাটলিস্ট দুই ধরনের কম্পোনেন্ট থাকবে সেগুলাকে বলবে কম্পোজিট। মিনিমাম দুই ধরনের, বেশি তো থাকতেই পারে আর কি। এখন তো কয়েকটা উদাহরণ দেখো, যেমন দেওয়া আছে গ্লাস ফাইবার, রেইনফোর্স পলিমার, মানে পলিমারের মধ্যে কখনো কখনো গ্লাস ফাইবার দিয়ে এটা একটা কম্পোজিট তৈরি করা হয়। তার মানে কি অ্যাটলিস্ট দুই ধরনের যদি কোনো কম্পোনেন্ট থাকে কোনো ম্যাটেরিয়ালে, সেটাকে কম্পোজিট বলা যাবে। তো তোমরা আমাদের একটু আগে অ্যালয় বা সংকর, এটা কি শুনছো না? সংকর ধাতু বা অ্যালয়, ইংলিশে বলে অ্যালয়, এটা ইয়েস কি স্যার। শুনছো? জি স্যার ইয়েস স্যার। শুনছি। তাহলে অ্যালয়, কম্পোজিট, এই দুটো কি কোনো, তোমরা যদি কম্পোজিট না জেনে থাকো তাহলে তো না জানতে পারো আর কি। একটু আগে আমি বললাম না যে কম্পোজিটের মধ্যে কি থাকবে, অ্যাটলিস্ট দুই ধরনের কম্পোনেন্ট থাকবে। অ্যালয়ের মধ্যে তো দুই ধরনেরই থাকে, তাহলে কি অ্যালয় কম্পোজিট কি একই? এটা কি তোমাদের কোনো আইডিয়া আছে? No, sir. Alloys are not composite. দুটার মধ্যে অ্যালয় স্যার অ্যালয় হচ্ছে শুধু ধাতুর, আর শুধু ধাতু নিয়ে composite হচ্ছে না, অ্যালয় মেইনলি কম্পোজিটটা হচ্ছে অধাতুর মনে হয় স্যার। ধাতুর হয়, কিন্তু অ্যালয়ের মধ্যেও নন ধাতু, নন মেটাল থাকতে পারে আর কি। মেইনলি আসলে অ্যালয়ের মধ্যে মেটালিক কম্পোনেন্টই থাকে, কিন্তু নন মেটালিকও থাকতে পারে অ্যালয়ের মধ্যে, এটা কিন্তু মেইন শর্ত না। অ্যালয়ের মধ্যেও কিন্তু নন মেটাল থাকতে পারে। তো এখন তার সেটা চিন্তা করলে কিন্তু আসলে অ্যালয় কম্পোজিট ওই ওই চিন্তা করলে আসলে ভাগ করা যাবে না। কিন্তু আমি একটু বলে দিতাম, তোমরা জানো যেহেতু কম্পোজিট তোমরা খুব বেশি জানো না। অ্যালয়ের মধ্যে যেটা হয় যে তুমি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে কোনো না কোনো ভাবে সেপারেট করা যায় আর কি অ্যালয়ের মধ্যে। কিন্তু কম্পোজিটের মধ্যে যদি দুইটা এলিমেন্ট বা তিনটা এলিমেন্ট থাকে সেগুলোকে হয় ঠিক পুরোপুরি ভাবে সেপারেট করা যায় না। এটাই হচ্ছে কম্পোজিট আর অ্যালয়ের মধ্যে পার্থক্য। অ্যালয়ের মধ্যে যে একই এলিমেন্ট, একই কম্পোনেন্ট বা দুইটা বা তিনটা কম্পোনেন্ট থাকতে পারে, কম্পোজিটের মধ্যে থাকতে পারে, কিন্তু মেইন পার্থক্য হচ্ছে যে মেটালের অ্যালয়ের যে কম্পোনেন্ট সেগুলোকে সেপারেট করা যায় কোনো না কোনো ভাবে, কম্পোজিটের মধ্যে যায় না। তো বুঝতে পারছো, এটাই হচ্ছে মেইন পার্থক্য মেটাল আর কম্পোজিটের, সরি অ্যালয় কম্পোজিটের। প্রথমে আমি দেখো, প্রথমে একটু ডিটেইল বলছি মেটালের ক্ষেত্রে, মেটাল বা অ্যালয়েস।
যেগুলো মেটাল, দেখো ও একটু আগে সুবর্ণ মানে কি বললা, যে তুমি কি বললা অ্যালয় গুলোর মধ্যে শুধু মেটালিক কম্পোনেন্টই থাকবে, তাই বললা? স্যার মানে আমি এটা গেস করেছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন দেখো মেটাল মেটাল কোনগুলো মেটাল সেগুলো তো বুঝলাই। আর মেটালের সাথে কখনো কখনো মেটাল বা মেটালের সাথে কখনো কখনো নন মেটাল দিয়ে অ্যালয় তৈরি করা হচ্ছে আর কি। আচ্ছা দেখো এই ডান দিকের ছবিতে দেখো কতগুলো মেটালের ছবি দেওয়া আছে, যেগুলো আমরা খুব কমনলি ইউজ করি আর কি, অ্যালয় বা মেটালের ইউজ ছবি দেওয়া হচ্ছে। তো এই মেটাল বা মেটাল গুলো কেমন, তোমাদের এদের প্রপার্টি কেমন, এর কোনো কি আইডিয়া আছে? এরা কি ডেটা ডেনসিটি কেমন বলো দেখি, এরা কি মানে হালকা না ভারী? নরমালি কি ভারী না হালকা? ভারী ভারী। হালকা আরে ভারী, তাহলে এদের ডেনসিটি একটু বেশি হবে। তো স্ট্রেংথ মানে কি তোমরা বুঝো? স্ট্রেংথ কি জিনিস yes এই কখনো কি শুনেছো? sir hardness হার্ডনেস ঠিক স্ট্রেংথ ডাইরেক্টলি না, আমি একটু ডিটেইল তোমাদেরকে পড়াবো তখন ভালো করে বুঝবে, আমি এর পরের লেকচারগুলোতে বলাবো। হার্ডনেস মানে হচ্ছে যেটা বেশি শক্ত সেটা হচ্ছে হার্ড, হ্যাঁ। আর স্ট্রেংথ মানে কিন্তু হার্ডনেস না, স্ট্রেংথ মানে হচ্ছে সে কত বেশি লোড বিয়ার করতে পারে। জাস্ট জাস্ট স্ট্রং মানে বলতে বোঝাচ্ছে যে বেশি লোড নিতে পারে। লোড লোড কি বোঝো তোমরা? ভার লোড মানে কি বোঝো? স্যার ধরো পীড়ন। তুমি অ্যাপ্লিকেশনে যখন কোন একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লিকেশন দিবা, মনে করো যে কোনো একটাই কথা বলো, মনে করো যে তোমরা টেবিল চেয়ারে অনেক সময় ক্লাসে আসবা, টেবিল চেয়ারে বসবা। যখন টেবিলে বসবা, চেয়ারে বসবা, চেয়ারের মধ্যে তুমি বসলে এর মধ্যে কি পড়বে? একটা স্ট্রেস বা লোড পড়বে না? জি স্যার। বল বল মানে বুঝছো? বল শুনছো না? মানে বাংলার মধ্যে বল, ফোর্স, জি স্যার। ফোর্স তো বোঝো নাকি? ফোর্স ফিজিক্স মানে তো ফোর্স পড়ে আসছে না, ফোর্স। Yes, sir. জি স্যার। ফোর্সকে যদি এরিয়া দিয়ে ভাগ করা তাহলে কি স্ট্রেস? এটা কি শুনছো? জি স্যার পীড়ন বাংলায়। Pidon. হ্যাঁ তীরণ, তাহলে স্ট্রেস যেটাকে বলে, তো স্ট্রেস এখন যে বেশি স্ট্রেস নিতে পারবে সে বেশি স্ট্রং হবে, অনেকটা আইডিয়া একটা এরকম আর কি। ঠিক আছে, যে বেশি লোড নিবে বা স্ট্রেস নিবে তার স্ট্রেংথ বেশি। যেখানে আরেকটা টার্ম বলা আছে, এটা তুমি অবশ্যই মামা মানে জানো না, যে স্টিফনেস বা স্টিফ, এই শব্দটা কি শুনছো কখনো? স্টিফ কে কম স্টিফ, কে বেশি জি স্টিফ? স্যার। ইয়েস স্যার না স্যার এটা শুনিনি। নাই, তাহলে মনে করো তুমি লোড দিলে, তুমি যখন স্ট্রেস দিবা বা লোড দিবা, ম্যাটেরিয়াল কি বাঁকা হবে, ডিফর্ম কি হবে, কি মনে হয় বলো দেখি? যে কোনো ম্যাটেরিয়াল তুমি যদি লোড দাও বা স্ট্রেস দাও তাহলে সে কি ডিফর্ম করবে? ডিফর্ম মানে তো বুঝো বাঁকা হওয়া। yes sir ডিফর্ম করবে। করবে, তাহলে সবাই কি একটা করবে? কেউ হয়তো একটু বেশি করবে, কেউ একটু কম করবে, তাই না? একটা পয়েন্টে ডিফর্ম করবেই। হ্যাঁ সার্টেন পয়েন্টে করবে, তো সবাই সব মেটেরিয়াল কিন্তু একই পয়েন্টে ডিফর্ম করবে না। যাকে ডিফর্ম করতে গেলে বেশি লোড লাগে সে হচ্ছে বেশি স্টিফ। জাস্ট বুঝে নাও আর কি, আপাতত আর কি, যে ম্যাটেরিয়ালকে ডিফর্ম করতে গেলে বেশি লোড লাগে সে বেশি স্টিফ। বুঝছো? তাহলে এখন সেটা তুমি চিন্তা করলে তাহলে এবার বলো দেখি যে অন্যান্য যেগুলো আছে পলিমার, পলিমার তো বোঝে যে প্লাস্টিক খুবই হালকা, অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে আসলে কি যে মেটাল সেগুলো মোটামুটি স্টিফ বেশি, স্ট্রং বেশি আর কি। আরেকটা জিনিস দেখো লেখা আছে যে মেটাল গুলা কি, অ্যালয় গুলো কি থার্মাল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভ, এটা তোমরা মনে জানো নাকি? কন্ডাক্টিভিটি মানে তো বুঝো? তাহলে যে মেটাল গুলো হচ্ছে থার্মালি কন্ডাক্টিভ বেশি হবে, অন্যান্য এলিমেন্ট, অন্যান্য ম্যাটেরিয়াল থেকে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এদের বেশি হবে। এদের ম্যাগনেটিক প্রপার্টি ভালো মেটাল অ্যালয়েস এর, এরা বেশিরভাগই ওপেক আর কি, ওপেক আর রিফ্লেকটিভ, মানে কি এদের মধ্যে কি লাইট পাস করে, বেশিরভাগ ক্ষেত্রে মেটাল, তাই সব ক্ষেত্রে না হতে পারে। ওভারঅল হচ্ছে কি মেটালের যে অ্যালয়েস গুলো আছে সেগুলো হচ্ছে ওপেক। এগুলো মোটামুটি হচ্ছে যে মেটাল এবং অ্যালয়ের কিছু প্রপার্টি দেওয়া আছে। এরপর দেখো সিরামিক, সিরামিক দেখো দেখি, সিরামিকের কিছু কিছু ছবি এখানে দেওয়া আছে, এগুলো সিরামিকের মধ্যে পড়ে। যেমন যে ব্রিক দেওয়া আছে, তারপর একটা বাটি, একটা পট দেওয়া আছে, এটা সিরামিকের। একটা শোপিস দেওয়া আছে, এটা গ্লাসের। হ্যাঁ, তারপর দেখো একটা কাঁচি, আচ্ছা কাঁচির মধ্যে কি সিরামিক আছে? কাঁচি তো দেখানো হচ্ছে, কাঁচিটা কি সিরামিকের হয়? কাঁচের বাটির মধ্যে সিরামিক থাকতে পারে। হ্যাঁ সেখানে থাকতে পারে, কিন্তু এই বাকি কালো অংশটা এটা অনেক সময় এখন কি, যেটা কি প্লাস্টিক দিয়ে তৈরি করছে। কোনগুলা দেখো সিরামিক উদাহরণ দেওয়া আছে, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, তারপরে যে সিলিকন কার্বাইড, সরি, এবার দেখো গ্লাস এন্ড সিমেন্ট, এগুলা হচ্ছে, এগুলাকে সিরামিক বলতেছে। সিরামিক যে তুমি যে ছবিগুলো দেখানো হচ্ছে, এদের বলতে পারবা যে এরা কি স্টিফ কিনা বা এরা স্ট্রং কিনা বলতে পারবা? এদেরকে কি ডিফর্ম করতে কি বেশি লোড লাগবে না কম লাগবে বলো দেখি? স্যার বেশি লোড লাগবে। বেশি লাগবে, তাহলে আসলে বেশি লাগবে। এরা আসলে স্টিফ বেশি, অন্যান্য ম্যাটেরিয়াল থেকে আসলে এদের স্টিফনেস স্ট্রেংথ বেশি। তো এবার যেহেতু স্ট্রেংথ বেশি, বেশিরভাগ ক্ষেত্রে এটা কি অনেক শক্ত কিন্তু হয়, তাহলে কি হার্ড, তাই তো?
এদের সবচেয়ে একটা প্রবলেম আছে, বলতে পারবা তোমরা বাংলায় ভঙ্গুর নাম শুনছো? ভঙ্গুর, Yes, sir. Yes, sir. বিটেল। হ্যাঁ, তো এরা কি বিটেল? Yes, sir. তুমি সিরামিক একটা কাঁচকে একটুখানি উপর থেকে ফেলে দিলে কি হয়ে যাবে? ভেঙে ভেঙে যাবে। যাবে। ভেঙে যাবে। তার মানে যে মেটাল যত বেশি হার্ড হবে তার আসলে তত বেশি ব্রিটেল। এটাই সবচেয়ে প্রবলেম সিরামিক। সিরামিক কিন্তু অন্যান্য প্রপার্টি ভালো, দেখো কি সে অনেক বেশি স্টিফ, অনেক স্ট্রং, কিন্তু কি তার সে খুব ব্রিটেল। একটু লোড বেশি দিলে দেখা যাবে কি, বা একটু উপর থেকে ছেড়ে দিলে দেখা যাবে কি সে ভেঙে যাবে আর কি। আচ্ছা, এরা কি ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ কি মনে হয় বলো দেখি? এদের মধ্যে কি ইলেকট্রিসিটি পাস No, করে? sir. না, No, না, sir. স্যার। করে না, না, তাহলে স্যার। এরা কি ইনসুলেটর কাজ করে? আচ্ছা, আরেকটা ভালো প্রপার্টি সিরামিকের, দেখো এদের হাই টেম্পারেচার প্রপার্টি অনেক ভালো। মানে এরা অনেক বেশি টেম্পারেচার সহ্য করতে পারে, অন্যান্য ম্যাটেরিয়াল থেকে কিন্তু এদের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা অনেক বেশি। আর ম্যাগনেটিক প্রপার্টি এদের ভালো। ভালো মানে কি, এরা কি ম্যাগনেট? জানো এটা কি? না। না স্যার, ম্যাগনেট তো না স্যার। তাহলে এরা কি তাহলে নন ম্যাগনেট? মেটাল ম্যাগনেটিক বেশি নাকি সিরামিক বলো দেখি? মেটাল মেটাল। মেটাল। সিরামিক থেকে মেটাল, ঠিক আছে। এরপরে দেখো পলিমার। তাহলে পলিমার কোনগুলো? দেখো এখানে লেখা আছে যেগুলোর মধ্যে কার্বন হাইড্রোজেন থাকবে, মোটামুটি বলতে গেলে সেগুলাকে পলিমার বলা যায় আর কি। সবসময় তো কার্বন হাইড্রোজেন থাকবে তাও না, তার সাথে অনেক সময় নন মেটালিক এলিমেন্টও থাকতে পারে আর কি। এখানে যে কয়েকটা পলিমারের ছবি দেওয়া আছে, তোমাদের এমনি চিন্তা করে দেখো তো তোমার আশেপাশে কোনো পলিমার আছে কিনা। কাগজে লিখছি এটাই তো পলিমার। হ্যাঁ, কাগজে লিখছে এটাও পলিমার। তুমি যদি কোনো কাঠের চেয়ারে বসে থাকো সেটাও পলিমার, ঠিক আছে। তুমি যদি প্লাস্টিক যেগুলো তুমি প্লাস্টিকের চেয়ারে বসে থাকো সেগুলোও পলিমার। তাহলে কি আশেপাশে আসলে দেখতে গেলে কি আমরা পলিমার কিন্তু এখন অনেক বেশি ইউজ করছি। তাহলে তোমরা কি কেউ কি বলতে পারবা যে কেন, মানে পলিমার কেন এত বেশি ইউজ হচ্ছে? কারণ বিভিন্ন শেপে স্যার চেঞ্জ করা যায়। শেপে চেঞ্জ করা যায়, ঠিক আছে, কিন্তু লো ডেনসিটি সবচেয়ে সুবিধা কি, এরা কি ভারী না হালকা? হালকা। হালকা। ডেনসিটি অনেক কম, কাজে এর কিন্তু ডেনসিটি কম হওয়া কিন্তু একটা অনেক বড় ব্যাপার এখন আর কি। মনে করো যে তুমি যে প্লেন যে বাতাসে উঠবে, আকাশে উড়ে, প্লেনের ডেনসিটি কম হলে ভালো না বেশি হলে ভালো? কম হলে কম হলেই ভালো। তারপর যে গাড়ি চালাচ্ছে, যে আমরা যে গাড়ি চালাই, ভেহিকেল যেগুলো অটোমোবাইল, সেগুলো যদি কম হালকা হয় তাহলে কি হবে? তাহলে ফুয়েল কম লাগবে। অনেক ক্ষেত্রে কি আসলে এখন দেখা যাচ্ছে কি যে পলিমার দিয়ে রিপ্লেস করা হচ্ছে মেটাল থেকে। মেটাল যেগুলো মেটালিক কম্পোনেন্ট ছিল অনেক ভারী, অনেক ক্ষেত্রে কিছু যেগুলো আচ্ছা পলিমারের স্ট্রেংথ কেমন বলতে পারবা? এটা কি স্ট্রেংথ বেশি? অনেক কম। তাহলে কি যেখানে স্ট্রেংথ দরকার সেখানে কিন্তু আবার ব্যবহার করা যাবে না। এটা একটা সমস্যা পলিমার অনেক ভালো, আসলে কি খরচ অনেক কম, অনেক চিপ, অনেক ডেনসিটি অনেক কম, অনেক হালকা। কিন্তু মেইন সমস্যা কি যে এরা স্ট্রেংথ অনেক কম। যেখানে একটু বেশি স্ট্রেংথ লাগবে, লোড লাগবে, সেখানে কিন্তু আর পলিমার ইউজ করা যাবে না। এদের আরেকটা সমস্যা, যেহেতু এদের টেম্পারেচার সহ্য করার ক্ষমতা কেমন বলতে পারবা? হাই টেম্পারেচার ইউজ করা যায় পলিমারকে? নো স্যার। যায় না। যেখানে টেম্পারেচার বেশি সেখানে কিন্তু পলিমার ইউজ করা যাবে না, এটা একটা সমস্যা। আরেকটা জিনিস ঠিক আছে, দেখো এরা কি এদের থার্মাল ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আসলে খুব বেশি না, অনেক কম। মেইনলি কেন তাহলে ইউজ হচ্ছে? দেখো এদের আসলে কি, এদের ডেনসিটি অনেক কম, এরা খুব সহজেই এদেরকে বাড়ানো যায়, চিপ আর কি অনেক। একটা টার্ম আছে যে তুমি যদি যে কোনো ম্যাটেরিয়ালের স্ট্রেংথ কে ওয়েট দিয়ে ভাগ করো, স্ট্রেংথ টু ওয়েট রেশিও, হ্যাঁ এই জিনিসটা কিন্তু আমার পলিমারের অনেক বেশি। মানে পলিমারের স্ট্রেংথ বেশি না, কিন্তু এত হালকা যে স্ট্রেংথ বাই ওয়েট রেশিও কিন্তু পলিমারের অনেক বেশি। এই কারণেই এই সবগুলো কারণে এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই পলিমার ইউজ হচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার পলিমার মানে হাই টেম্পারেচার সহ্য করতে পারে না এরকম কিছু বলছিলেন? হ্যাঁ অবশ্যই। তুমি একটা প্লাস্টিককে তুমি যদি টেম্পারেচার বাড়াসি গলে যাবে না? না, ননস্টিক প্যানের যে আপনার ননস্টিক প্যান কি পলিমার দিয়ে তৈরি? ওটা তো CF2 পলিমার দিয়ে তৈরি আমার কি পলিমার, কিন্তু অবশ্যই তার মধ্যে এখন মেটালিক কিছু কম্পোনেন্ট ঢুকিয়ে দিচ্ছে। যখন এখানে লেখা আছে যে পলিমার মেইনলি কার্বন, হাইড্রোজেন, কার্বন, কিন্তু তার মধ্যে কিছু নন মেটালিক এলিমেন্ট কিন্তু এখন আছে, যেমন সিলিকন। অনেক ক্ষেত্রে সিলিকন দিয়ে দিচ্ছে। অবশ্যই শুধু পলিমারের না, শুধু পলিমারের হলে তো শুধু টেম্পারেচার নিতেই পারবে না, তার মধ্যে আরো কিছু দেওয়া, যে একটা আছে না কম্পোজিট, সেরকমই করা হচ্ছে। পলিমারের মধ্যে কিছু কিছু এলিমেন্ট দিয়ে ওটাকে কম্পোজিট বানিয়ে ফেলা হচ্ছে আর কি।
আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল যে মানে সাইকেলে যে আমরা কার্বন ফাইবারের যে বডি ব্যবহার করি, ওইটাও তো একটা হ্যাঁ, এখন পলিমারেরই। কার্বন ফাইবার ঠিক আছে, ফাইবার আকারে কোন একটা ম্যাটেরিয়াল যে মনে করেন পলিমার, শেপ কিন্তু ভিন্ন হতে পারে, সে অনেক বড় বাল্ক হতে পারে, তার শেপটা কিন্তু আচ্ছা ফাইবার জিনিসটা কি বুঝো, ফাইবারটা কেমন অনেক চিকন, তাই তো? চিকন কিন্তু অনেক লম্বা। কিন্তু ওটা তো মানে স্যার মানে বেশি স্ট্রেংথের কারণ আমি বিষয় বলি আছে। তুমি একই ম্যাটেরিয়ালকে কোন শেপে নিয়ে যাবা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তার প্রপার্টি কম বেশি হবে। এখন কার্বন জিনিসটা শুধুমাত্র কার্বন, শুধু পলিমার কিন্তু শুধু কার্বন না, তার সাথে যে হাইড্রোজেন থাকতে হবে। এখন শুধুমাত্র কার্বন যেটা সেটা কিন্তু অনেক, তার কিন্তু স্ট্রেংথ অনেক বেশি। ও আচ্ছা, ঠিক তার আছে। সাথে হাইড্রোজেন দিয়ে দিলে তখন কিন্তু স্ট্রেংথ কমে গেল। এখন কার্বন যে ফাইবারের কথা বলছো সেটা কিন্তু শুধুমাত্র কার্বন, হ্যাঁ, যার জন্য দেখা যায় কি তার স্ট্রেংথ বেশি আর কি। আবার ফাইবার আকারে যখন নিয়ে আসে কোনো একটা ম্যাটেরিয়ালকে, তার কিন্তু স্ট্রেংথ বেড়ে যায়। তার কারণ কি বলতে পারবা? কার্বনের শুধু কার্বন আছে, ফাইবার কার্বন তো আছে কিন্তু ফাইবারটা স্ট্রেংথ কেন বেশি বলতে পারবা? ফাইবার মানে কি? ফাইবার শেপ যখন, ফাইবার মানে হচ্ছে কি যেটা ডায়ামিটার কম, লেন্থ অনেক বেশি, সেগুলোকে বলে হচ্ছে ফাইবার। এখন একটা ম্যাটেরিয়াল তুমি ফাইবারের মতো করে বানাইলে একটা মনে করো যে অনেক, ইলাস্টিসিটি বাড়ে এরকম কিছু স্যার? তুমি একটাকে বললাম না যে স্ট্রেংথ বা স্ট্রেসটা কি লোড বাই এরিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন যখন ফাইবারে কি বলছে ডায়ামিটার কম, তার ক্রস সেকশন এরিয়া তার কি অনেক কম, তার একই লোডে তার স্ট্রেংথ অনেক বেশি। এই কারণে যে কোনো ম্যাটেরিয়ালকে যদি তুমি ফাইবার শেপে নিয়ে আসতে পারো দেখবে যে তার স্ট্রেংথ বেড়ে যায়। ওই কারণে কি এখন ফাইবার দেওয়া হয়। দেখো যে আমি বললাম না যে পলিমারের এমনি পলিমারের স্ট্রেংথ কম, কিন্তু এখন যেটা করা হয় যে পলিমারের মধ্যে কোনো ফাইবার দিয়ে দিয়ে ওটা স্ট্রেংথ অনেক বাড়িয়ে দেওয়া হয়, কম্পোজিট বানায় ফেলা হয়। শুধু পলিমার আসলে এখন সরি পলিমারের স্ট্রেংথ কিন্তু আস্তে আস্তে আবার কম, মানে পলিমারের ব্যবহার আছে অবশ্যই, তার সাথে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে পলিমারের বদলে পলিমার কম্পোজিট এখন ইউজ করা শুরু হচ্ছে আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার পলিমারের স্যার লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কিভাবে হয় স্যার? ইলেকট্রিসিটি কিভাবে এর মধ্যে তো কন্ডাক্ট? ইলেকট্রিসিটি পাস করে না, পলিমার তো সিরামিকের মতোই আর কি। এর মধ্যে ইলেকট্রিক তুমি যদি কারেন্ট পাস করো দেবো যে পাস করবে না তো। ইয়েস স্যার, ইনসুলেশন হওয়ার কথা, কিন্তু এখানে যে লিখলেন স্যার যে লো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। হ্যাঁ, মানে ইনসুলেটর মানে হচ্ছে তার কন্ডাক্টিভিটি কম আর কি, একদম যে পাস করে তা না, কিছু হয়তো পাস করবে কিন্তু খুবই কম পাস করবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো কম্পোজিট। তাহলে কম্পোজিটটা কি জন্য? কম্পোজিটের মধ্যে কি থাকবে? দুই ধরনের, অ্যাটলিস্ট দুই ধরনের কম্পোনেন্ট থাকবে, সেটাকে বলে কম্পোজিট। এটা আমি বললাম না যে পলিমারের মধ্যে এখন কি করছে, ফাইবার দিয়ে দিচ্ছে। তাহলে তার মানে কি পলিমারের মধ্যে একটার মধ্যে দুই ধরনের কম্পোনেন্ট যখন চলে আসলো এটাকে বলে কম্পোজিট আর কি। কম্পোজিট তাহলে কেন বানাচ্ছে বলো? কার্বন ফাইবার কি মেটাল? কার্বন ফাইবার, কার্বনটা কি বলো দেখি? এটা কি মেটাল? তোমরা বলো দেখি, কার কোনো আইডিয়া আছে? স্যার উপধাতু না? হ্যাঁ, এটা তো কি বহুরূপী, সে কখনো মেটাল কখনো নন মেটাল, সে দুই রকম সব ধরনের চরিত্র কিন্তু তার আছে। কার্বনটা একটা স্পেশাল একটা মেটাল আর কি, মানে মেটালও বলা যায়, এটা কখনো নন মেটালও বলা যায়। এবং গ্রাফাইট, কার্বন অনেক ধরনের রূপ আছে না, গ্রাফাইটটা তার ধরনের কার্বন। এই যে তোমাদের যে পেন্সিল দিয়ে লিখো না, পেন্সিলের কালি, এটা কি গ্রাফাইট না? নাম শুনছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কার্বনের অনেক ধরনের রূপ আছে আর কি, সে কখনো মেটাল কখনো নন মেটাল। কারণ কম্পোজিটের মধ্যে কি করা হচ্ছে আসলে কি, মানে যে কোনো একটা অ্যাটলিস্ট দুই ধরনের কম্পোনেন্ট থাকবে আর কি, হতে পারে মেটাল, হতে পারে সিরামিক, পলিমার, তার মধ্যে দেখা যাবে আরেকটা এলিমেন্ট ঢুকিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয় বলতে পারবা? মানে কেন দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে কম্পোজিটে? এটা কারো বলো দেখি কেউ। স্যার ব্যবহারযোগ্য করার জন্য। কিন্তু আসলে মেইন যে কম্পোনেন্ট তার তো কিছু শর্টকামিং আছে, সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূর করার জন্য ফাইবার দিয়ে দেওয়া হচ্ছে। যেমন পলিমারের মধ্যে, পলিমারের সমস্যা কি, অনেক স্ট্রেংথ কম। পলিমারের মধ্যে যদি আমি ফাইবার দিয়ে স্ট্রেংথ বাড়াই দিতে পারি না, তাহলে কি পলিমারের একটা শর্টকামিং চলে গেল। বা সিরামিকের কথা কি বললাম, সিরামিকের কি 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 খারাপ বলো দেখি? ভঙ্গুর, বিটল। তাহলে কোন একটা এলিমেন্ট ঢুকাই দিয়ে তার ভঙ্গুরতা কমাই দিতে পারি, তাহলে কিন্তু ভালো না? খুবই ভালো। তাহলে এই জন্যই কি আসলে কি এখন দেখা যাচ্ছে কি সিঙ্গেল ম্যাটেরিয়াল ইউজ না করে অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে আসলে কম্পোজিট ইউজ করতেছে, যার মধ্যে কি অ্যাটলিস্ট দুই ধরনের কম্পোনেন্ট থাকে। দুই ধরনের কম্পোনেন্ট থাকলে কি হয় যে ওই ম্যাটেরিয়ালটা দিয়ে কি দুই ধরনের কম্পোনেন্টের প্রপার্টি কিন্তু পাওয়া যায়। এটা কিন্তু বড় সুবিধা আর কি। যে কয় ধরনের যে এলিমেন্ট তুমি দিয়ে দিবা ওই কম্পোজিটের মধ্যে, সবগুলোর প্রপার্টি কিন্তু সেই ম্যাটেরিয়ালটা শো করবে, কম্পোজিটটা শো করবে। এটাই হচ্ছে স্পেশাল যে কারণ, যে কারণে অনেক ক্ষেত্রে কম্পোজিট ইউজ হচ্ছে আর কি, সিঙ্গেল ম্যাটেরিয়াল ইউজ না করে কম্পোজিট ইউজ করছে। এবার দেখো কয়েকটা প্রপার্টি দেখানো হচ্ছে, কম্পারেটিভ প্রপার্টি আর কি। যেমন দেখো y axis এর ডেনসিটি, আর x axis হচ্ছে তার কি কি ধরনের ম্যাটেরিয়াল। দেখো যে এখানে দেখো ডেনসিটি আসলে সবচেয়ে বেশি মেনলি কার মেটালের ডেনসিটি বেশি, তার থেকে সিরামিকের ডেনসিটি কিছুটা কম,
আর পলিমার অবশ্যই কি আরো আরো অনেক কম। আর পলিমারের মধ্যে এখন যে পলিমার ইউজ না করতে পারেন, পলিমারের নাম লেখা আছে, রাবার, পলিস্টাইরিন, পলিভিলেন ক্লোরাইড, এগুলো সব পলিমার। পলিমারের মধ্যে এখন শুধু পলিমার ইউজ করে, অনেক ক্ষেত্রে দেখা যায় কম্পোজিট ইউজ করে। তো পলিমার কম্পোজিটের ডেনসিটি মোটামুটি বলতে গেলে কাছাকাছি আর কি। সবচেয়ে বেশি ডেন্স আসলে মেটাল, তারপর হচ্ছে সিরামিক। স্যার কাঠ কম্পোজিট কেন? বলো দেখি কে বলতে পারবে কাঠ কম্পোজিট কেন? তার আইডিয়া আছে? সিনথেটিক ন্যাচারাল ফাইবার এই টাইপের কিছু। এখন কাঠের মধ্যে তোমরা যে ফাইবার গুলো দেখো, কাঠের ক্রস সেকশন কখনো দেখেছো? কাঠের মধ্যে যে কাঠ যেগুলো দিয়ে তৈরি সেগুলো কিন্তু দেখা যায় কি অনেক সময় অনেক ডিরেকশন, বিভিন্ন ডিরেকশনে থাকে না, এই ডিরেকশনে থাকে, ওই ডিরেকশনে থাকে। यस স্যার। এখন যখন কোনো একটা মানে ফাইবার গুলো বিভিন্ন ডিরেকশনে থাকবে তখন কিন্তু তার প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। তখন সেটাকে ধরা হচ্ছে কি ভিন্ন ধরনের ম্যাটেরিয়াল হিসেবে। একই ডিরেকশনের ফাইবারটা একরকম প্রপার্টি দিবে, আরেক ধরনের যে ফাইবারটা আছে সেটা কিন্তু দেখা যাবে আরেক ধরনের প্রপার্টি দেয় আর কি, কম বেশি দেয়। সেটা চিন্তা করে এই উডটাকে অনেক ক্ষেত্রে কম্পোজিট বলা হচ্ছে। আসলে কি উডের তো আসলে প্রপার্টি একই, মানে প্রপার্টি ঠিক না, কম্পোনেন্ট হতে একই, কিন্তু যেহেতু তাদের কি ডিরেকশন গুলো ভিন্ন ভিন্ন ডিরেকশন দিলে দেখা যায় কি প্রপার্টি ভিন্ন শো করে। এই কারণেই উডটাকে অনেক সময় কম্পোজিট বলে, অনেক সময় কম্পোজিট বলেও না, কিন্তু এটা বলা যায় কম্পোজিট বলা যায়, এই কারণে বলা যায় আর কি। আচ্ছা, এরপরে দেখো যে আমি বললাম না স্টিফনেস মানে কি, যাকে ডিফর্ম করতে বেশি লোড লাগে সে স্টিফ বেশি। স্টিফনেস দেখো মোটামুটি আসলে কি সিরামিকের স্টিফনেস দেখো একটু উপরে হলেও আছে, সিরামিকের স্টিফনেস বেশি। মেটালটা বলতে গেলে কাছাকাছি, সিরামিক মেটাল মানে অনেকটা কাছাকাছি স্টিফনেস, তবে সিরামিক একটু বেশি। পলিমারের স্টিফনেস সবচেয়ে কম। এখন অনেক সময় যে বললাম যে স্ট্রেংথ বাড়ানোর জন্য, স্টিফনেস বাড়ানোর জন্য কি করছে, পলিমারের মধ্যে ফাইবার দিয়ে কম্পোজিট বানাচ্ছে। যখন কম্পোজিট হয়ে যাচ্ছে তখন দেখো তার আবার কিন্তু তার স্টিফনেস কিন্তু বেড়ে যাচ্ছে, হয়তো সিরামিক মেটালের মতো না, কিন্তু কি মোটামুটি বেশ কোনো ফাইবার দিয়ে, যেমন গ্লাস ফাইবার দিলে দেখা যায় কি কম্পোজিটের স্ট্রেংথ বা স্টিফনেস অনেক বেড়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে কম স্টিফ হচ্ছে মেটেরিয়ালের মধ্যে পলিমারের, বলতে গেলে সবচেয়ে বেশি স্টিফ হচ্ছে, ভালো যদি বলতে চাও তাহলে সিরামিক। এই স্লাইড সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করবা? এরপরে দেখো স্ট্রেংথ তো বলতে গেলে আসলে স্ট্রেংথ কি মেটালের সবচেয়ে বেশি, আসলে সিরামিক যেহেতু ভঙ্গুর অনেক সময় সিরামিকের স্ট্রেংথ মেটাল থেকে কম, আর পলিমারের স্ট্রেংথ অবশ্যই সবচেয়ে কম। আর একটু আগে যেটা বললাম যে স্টিফনেস পলিমারের মধ্যে ফাইবারদের স্টিফনেস বাড়াচ্ছে, সেই কারণে কিন্তু পলিমার যখন পলিমার থেকে কম্পোজিট বাড়াচ্ছে স্টিফনেসও বাড়ছে আর কি। সেই কারণে কম্পোজিটের কম্পোজিটের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি, সিরামিকের থেকে অনেক ক্ষেত্রে বেশি। সবচেয়ে বেশি স্ট্রেংথ অবশ্যই কার মেটালের। স্যার স্টিফনেস আর স্ট্রেংথ কি প্রপোর্শনাল? স্টিফনেস মানে দুটি একসাথে বাড়বে একসাথে কমবে? না বুঝিনি, আমরা বলো। স্টিফনেস আর স্ট্রেংথ কি প্রপোর্শনাল, মানে যদি একসাথে বাড়বে একসাথে কমবে? সবসময় প্রপোর্শনাল না, কিন্তু কিছুটা হলে প্রপোর্শনাল, সবসময় না। সবসময় না, যেমন মনে করো যে সিরামিকটা কিন্তু স্টিফ বেশি কিন্তু স্ট্রেংথ কিন্তু কম, কারণ কি একটুখানি লোড ইনিশিয়ালি হয়তো সে ডিফর্ম হবে না, ইনিশিয়ালি তাকে ডিফর্ম করতে গেলে অনেক লোড লাগে, এই জন্য স্টিফনেস বেশি। কিন্তু একটুখানি আবার কি যখন ডিফর্ম হওয়া শুরু হলো তারপরে কিন্তু সে আর বেশি লোড নিতে পারে না। সে তুলনায় কিন্তু যেটা মেটাল সেটা কিন্তু স্টিফনেসও বেশি, স্ট্রেংথও বেশি, কারণ কি সে ইনিশিয়ালি তাকে লোড ডিফর্ম করতে লোডও বেশি লাগে, আবার তারপরেও কিন্তু সে ডিফর্ম হওয়ার পরেও কিন্তু সে অনেক লোড নিতে পারে, তার জন্য কিন্তু তার স্ট্রেংথও বেশি। আমি আরো ডিটেইল বলবো তোমাদেরকে, তুমি মেকানিক্যাল প্রপার্টি যখন বলবো তখন আরো একটু ক্লিয়ার হবে আর কি। স্যার এই তীর চিহ্নগুলো কি ডিফর্ম থেকে ভেঙে যাওয়া পর্যন্ত? আমি বললাম হচ্ছে যে তুমি লোড দিলা, যে কোনো মেটেরিয়াল লোড দিলে তো একসময় তো ডিফর্ম হবে, ডিফর্ম হওয়ার পরও কিন্তু সে আবার লোড নেয়, মানে ফ্র্যাকচার ডিফর্ম হওয়া মানে কি মানে শেপটা চেঞ্জ করা, শেপ চেঞ্জ করলেও কিন্তু দেখা যায় কি তারপরে কিন্তু কিছু ম্যাটেরিয়াল আবার লোড নেয় শেষে গিয়ে ফেল করে। কিন্তু সিরামিক যেগুলো সেগুলো ইনিশিয়ালি ডিফর্ম হতে বেশি লোড লাগে, তার মানে কি স্টিফনেস বেশি সিরামিকের, কিন্তু একবার ডিফর্ম হয়ে গেলে দেখা যায় কি সে আর বেশি লোড নিতে পারে না, তারপরে কিন্তু অল্প লোডে সে ভেঙে যায়। এই কারণে সিরামিকের স্ট্রেংথ একটু কম, দেখো এখান থেকে যেটা দেখানো হচ্ছে আর কি, মেটাল থেকে সিরামিকের স্ট্রেংথ কম, তো কিন্তু স্টিফনেস কিন্তু আবার সিরামিকের বেশি। এরপরে যে টার্মটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স টু ফ্র্যাকচার। ফ্র্যাকচার মানে কি ভেঙে যাওয়া, তাই তো? রেজিস্ট্যান্স টু ফ্র্যাকচার মানে কি যে দেরি করে ভাঙবে, তাই তো? যাকে ভাঙতে বেশি লোড লাগবে তার হচ্ছে এই যে রেজিস্ট্যান্স টু ফ্র্যাকচার প্রপার্টিটা বেশি। তারপরে যে বেশি ভঙ্গুর সে কি
এই প্রপার্টি তার কি কম হবে না বেশি হবে? এটা কি বুঝতে পারছেন? রেজিস্ট্যান্স টু ফ্র্যাকচার মানে কি? ইয়েস স্যার ফ্র্যাকচার প্রতিরোধ কম হ্যাঁ প্রতিরোধ। তাহলে যে বেশি ভঙ্গুর সে তো সে রেজিস্ট সবচেয়ে কম করবে। ইয়েস স্যার এখানে দেখো সিরামিকটা এই প্রপার্টি সবচেয়ে খারাপ, সবচেয়ে কম, মেটালে কিন্তু অনেক বেশি। আর পলিমারেরও কিন্তু সিরামিক থেকে বেশি, কারণ পলিমারটা যদিও সফট কিন্তু সে কিন্তু সহজে ভাঙবে না, সিরামিক থেকে অবশ্যই কম। আর কম্পোজিটের মধ্যে যেটা দেওয়া হচ্ছে যে মানে কম্পোজিটের মানে পলিমারের মধ্যে বা মেটালের মধ্যে সিরামিকের মধ্যে যেহেতু ফাইবার দিয়ে কি করছে কম্পোজিটের এই প্রপার্টি ফ্র্যাকচার স্ট্রেংথ বা ফ্র্যাকচার রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দেওয়া হয়, সেটা কিন্তু তারপরেও কিন্তু দেখো কি মেটাল থেকে অবশ্যই কম, মেটাল কিন্তু অনেক উপরে, তার থেকে কিন্তু কম্পোজিট যেগুলো বানাচ্ছে সেগুলোর যে এই প্রপার্টিটা কিন্তু অবশ্যই মেটাল থেকে কম। কন্ডাক্টিভিটি যেটা বললাম যে সবচেয়ে বেশি আসলে মেটালের, পলিমার সিরামিকের কন্ডাক্টিভিটি একদমই কম। আচ্ছা ওভারঅল তাহলে যে কয়টা প্রপার্টি দেখানো হলো বলতে পারবা যে আসলে ওভারঅল প্রপার্টি কার সবচেয়ে ভালো? মেটাল মেটাল হ্যাঁ তাহলে এই কারণে এইসব কারণে মেটালটা এখন পর্যন্ত কিন্তু মেটালের ব্যবহার সবচেয়ে বেশি আর কি। এবার দেখো যেগুলো তো আমি কমন ম্যাটেরিয়াল গুলোর কথা বললাম যেগুলো অলরেডি ইউজ হচ্ছে বা হয়ে গেছে অনেক বেশি, আমাদের এই গ্রাফগুলি কি মানে মনে রাখা লাগবে? হ্যাঁ এগুলো মনে রাখা লাগবে না, কিন্তু জাস্ট একটু ইনিশিয়াল আইডিয়া আর কি। তোমরা যে ম্যাটেরিয়াল কত ধরনের ম্যাটেরিয়াল আছে একটু ইনিশিয়াল একটা আইডিয়া নেওয়া যায় তোমাদের কি ধরনের ম্যাটেরিয়াল আছে। তোমাদের এই কোর্সটা কি আসলে কি মেটালার্জি তোমরা পরে যে কোর্সগুলো পড়বা সবগুলো কোর্স সম্পর্কে একটু অল্প অল্প আইডিয়া দিয়ে দেওয়া হবে কোর্সটাতে আর কি, পরে যখন অন্যান্য কোর্স নিয়ে বা ডিটেইল জানতে পারবো আর কি। তোমাদের এই কোর্সটা হ্যাঁ বলো স্যার আমরা রেফারেন্স হিসেবে কোন বইটা ইউজ করব? হচ্ছে ক্যালিস্টার, মেইনলি হচ্ছে ক্যালিস্টার বই। আমি তোমাদেরকে যে তুমি ইয়েতে দেখো আর কি, তোমার কি জানি তোমাদের টিম সেগমেন্টে আমি একটা দিয়ে দিয়েছি, একটা ফাইল দেওয়া হচ্ছে আর কি, আমি যে স্লাইডগুলো দেখাচ্ছি সেগুলো কোন বই থেকে নেওয়া আছে। স্যার ক্যালিস্টারের বই ফলো করব? মেইনলি ক্যালিস্টারের বই আর কি। আর তুমি এই স্লাইডগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু অ্যানসার করতে পারবা, মানে যদি আমি স্লাইডগুলো তোমাদেরকে দিব সেগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে হয়তো পরীক্ষায় অ্যানসার করতে পারার কথা আর কি। তারপর যদি একটু ভালো ডিটেইল পড়তে চাও ক্যালিস্টারের বই দেখবা। এরপরে দেখো যে কম্পোজিটের এর মধ্যে কার কন্ডাক্টিভিটি বেশি? কিসের মানে সিরামিক্স আর পলিমার্স এই দুইটার মধ্যে কার কন্ডাক্টিভিটি বেশি? এই সিরামিক পলিমারের মধ্যে পলিমারের হাতে একটু বেশি হবে আর কি, তাও খুব বেশি হবে না, দেখো না কাছাকাছি বলতে গেলে। এদেরকে মেইনলি কি আসলে ইনসুলেটিভ হিসেবেই ব্যবহার করে, এটা কিন্তু কন্ডাক্টিভিটি চাইতে যদি চাও তাহলে তোমাকে মেটাল ইউজ করতে হবে বা সেমিকন্ডাক্টর তো এক ধরনের অ্যালয় আর কি, এগুলো ইউজ করতে হবে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এরপর দেখো আমি কিছু অ্যাডভান্স ম্যাটেরিয়ালের কথা বলতেছি, এগুলো তো যেগুলো আগে বললাম সেগুলো জাস্ট কমন ম্যাটেরিয়াল যেগুলো বেশি ইউজ হয়ে গেছে বা হচ্ছে, এখন কিন্তু কিছু অ্যাডভান্স ম্যাটেরিয়াল চলে আসছে আর কি। এক নম্বর দেখো সেমিকন্ডাক্টর, তোমরা তো এগুলো যে অ্যাপ্লিকেশন দেখে বুঝতে পারছো যে কোথায় এগুলো কোথায় ব্যবহার হচ্ছে আর কি। দেখো সোলার সেলে ব্যবহার করা হচ্ছে সেমিকন্ডাক্টর, কখনো কখনো এখন আমরা যে দেখি এই যে তোমার স্ক্রিন এলইডি বা এলইডি স্ক্রিন সেগুলো সেখানে কিন্তু কি সেমিকন্ডাক্টর ইউজ হচ্ছে। এরপরে বায়োম্যাটেরিয়ালস কি তোমরা কোনো নাম শুনছো যে কোথায় বায়োম্যাটেরিয়ালস ইউজ বা বায়োম্যাটেরিয়ালস কি জিনিস সেটা কি জানো? यस স্যার। যেসব ম্যাটেরিয়ালের বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন আছে সেগুলো হচ্ছে বায়োম্যাটেরিয়াল। এখানে যেটা উদাহরণ দেওয়া আছে দেখো যে আমাদের এখন যাদের বয়স হয়ে যাচ্ছে অনেক মানুষেরই কি হচ্ছে যে হাড়ের সমস্যা হচ্ছে, এটা হচ্ছে হিপ জয়েন্ট দেখানো হচ্ছে। আমাদের হিপ কোমর আছে না, কোমরের এই যে হাড়টা বোনটা দেখানো হচ্ছে আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে মানুষের বয়সের সাথে সাথে দেখা যায় কি যে এই এগুলা ক্ষয় হয়ে যায়, বোনগুলা ক্ষয় হয়ে যায়, তখন সেখানে কি করে এই ক্ষয়ের জায়গাগুলোতে বায়োম্যাটেরিয়াল সেট করে দেওয়া হচ্ছে। যেখানে যেখানে ক্ষয় হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে যে একটা হিপ ইমপ্ল্যান্ট একটা বায়োম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয় আর কি। তো এগুলা কোনগুলো তাহলে যেগুলো বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন আছে সেখানে যে ম্যাটেরিয়ালগুলো এখন ইউজ হচ্ছে সেগুলোকে বায়োম্যাটেরিয়ালস বলছে, এগুলো একটা অ্যাডভান্স ম্যাটেরিয়াল আর কি এক ধরনের। স্যার এই বায়োম্যাটেরিয়াল গুলো কি একই ভাবে ফাংশন করতে পারে? একইভাবে পারবে, এখানে যে মনে করো যে হ্যাঁ হয়তো বা এটা কিন্তু মেইনলি পলিমার দিয়ে বানাচ্ছে, পলিমার স্ট্রেংথ কিন্তু কম, কিন্তু এখানে যে যেটুকু স্ট্রেংথ দরকার সেটুকু স্ট্রেংথ তার আছে আর কি। আর মেইন আরেকটা হতে হবে কি অবশ্যই কি বায়ো কমফোর্টেবল হতে হবে। তুমি যে শরীরের মধ্যে দিবা যদি এটা শরীরের মধ্যে ঢুকে কি শরীরে চুলকানি বা অন্য কোনো সমস্যা তৈরি করে তাহলে কিন্তু হবে না। যে বায়োপলিমার ইউজ করা হচ্ছে এখানে, হ্যাঁ অনেক ক্ষেত্রেই হচ্ছে বায়োপলিমার ইউজ হচ্ছে, কিন্তু বায়ো মানে তার অবশ্যই তার কি কমফোর্টেবল হতে হবে বডির সাথে আর কি। জি স্যার। যে কোনো পলিমার দিলে কিন্তু সে বায়ো হিসেবে কাজ করবে না, স্পেশাল পলিমার লাগবে আর কি। আচ্ছা এরপরে দেখো স্মার্ট ম্যাটেরিয়ালের কথা বলতেছে, কিছু কিছু স্মার্ট ম্যাটেরিয়াল এখন আছে। আচ্ছা প্রথমটা বলছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর তোমরা কি নাম শুনছো? অ্যাকচুয়েটর কোনগুলো, কোন কম্পোনেন্টটাকে অ্যাকচুয়েটর বলে এটা কি জানো? রোবটের যে কোনো মোটরস
মোটরস আমরা আসলে জিনিসটা হচ্ছে কি যে কোনো একটা মেশিনকে যে কম্পোনেন্টের মাধ্যমে অপারেট করা হয় সেগুলো হচ্ছে ওই মেশিনটার অ্যাকচুয়েটর আর কি, যার মাধ্যমে কোনো একটা মেশিন কাজ করে, যে কম্পোনেন্টের মাধ্যমে করে সেই কম্পোনেন্টটা হচ্ছে অ্যাকচুয়েটর। কন্ট্রোলিং প্রপার্টি থাকে অ্যাকচুয়ালি অনেকটা এরকমই আর কি, মানে যে হচ্ছে অন্যগুলোকে কন্ট্রোল করে। এখন দেখো অ্যাকচুয়েটর বানাচ্ছে, তাকে যে চারটা উদাহরণ এখানে দেওয়া আছে, এই 4 ধরনের ম্যাটেরিয়াল দিয়ে এখন অ্যাকচুয়েটর বানায় আর কি। যে শেপ মেমোরি অ্যালয়, পিজোইলেকট্রিক, সিরামিক, তারপরে যে ইলেকট্রোজিওলজিক্যাল ফ্লুইড, ম্যাগনেটোস্ট্রিকটিভ ম্যাটেরিয়াল, এগুলা দিয়েই হচ্ছে যে এখন অ্যাকচুয়েটর বানাচ্ছে আর কি। এরপরে দেখো সেন্সর আছে। সেন্সর কোনগুলো তোমরা তো বুঝেই মনে হয়, যেগুলো সেন্স করে, যেসব এলিমেন্ট সেন্স করে, কোনো কিছু সেন্স করবে সেগুলোই সেন্সর আর কি। এখন কিন্তু বেশিরভাগ কি কম্পিউটারের মধ্যেই কি সেন্সর থাকে, কম্পিউটারের মধ্যেও সেন্সর আছে, সবকিছুর মধ্যে কিন্তু সেন্সর থাকে, কিন্তু সেন্সর গুলো এক ধরনের স্মার্ট ম্যাটেরিয়াল দিয়ে এখন বানাচ্ছে। এরপরে দেখো ন্যানো ম্যাটেরিয়াল। ন্যানো ম্যাটেরিয়াল তো তোমরা জানো মনে হয় নাকি? জানো যে ন্যানো রেঞ্জ মানে কি, এটা কি জানো? মানে কোনগুলো ন্যানো বলো দেখি। স্যার 1 থেকে 100 ন্যানো। ইনভার্স 9 ন্যানো মানে হচ্ছে -9, ন্যানো মানে -9, 1 থেকে 10⁻⁹ তাহলে যেগুলো হচ্ছে 1 থেকে 100 ন্যানো, সেগুলোকে ন্যানো ম্যাটেরিয়াল বলতেছে। এখন অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা ন্যানো ম্যাটেরিয়াল ইউজ করা শুরু করে দিচ্ছি আর কি। দেখো এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে কোনগুলো ন্যানো ম্যাটেরিয়াল এবং কোনগুলো সাইজ সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোট, একটু জাস্ট দেখলেই পরে আইডিয়া পাবো আর কি। ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার কিন্তু এখন অনেক বেড়ে যাচ্ছে, এবং কম্পিউটিং এর ক্ষেত্রে কিন্তু ন্যানো ম্যাটেরিয়াল ইউজ করতেছে। আমরা যে এখন প্রসেসর ইউজ করি, দেখা যায় কি প্রসেসরের মধ্যে ন্যানো পার্টিকেল দিয়ে তার স্পিড অনেক ক্ষেত্রে স্পিড বাড়িয়ে দিচ্ছে, অনেক ক্ষেত্রে কি মেমোরি বাড়াচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে কি যে কোনো জিনিস আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তার মানে কি ছোট জায়গাতে বেশি প্রপার্টি দিচ্ছে আর কি। এরপর দেখো ব্যাটারিতেও কিন্তু অনেক ক্ষেত্রে এখন, আগে হয়তো বা বেশি ইউজ হতো না, অনেক ক্ষেত্রে ব্যাটারির মধ্যে কিন্তু ন্যানো পার্টিকেল দিয়ে দিচ্ছে, দিলে দেখা যাচ্ছে কি ব্যাটারি স্টোরেজ ক্যাপাসিটি বাড়ছে, খুব তাড়াতাড়ি ব্যাটারি গুলোকে চার্জ করা যাচ্ছে, আবার ব্যাটারি লাইফও কিন্তু অনেক বেড়ে গেছে আগের থেকে। এই সবগুলো কি করতেছে আসলে ন্যানো ম্যাটেরিয়াল, ব্যাটারির মধ্যে ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছে। সেন্সরের ক্ষেত্রেও কিন্তু এখন অনেক সময় অনেক ক্ষেত্রে ন্যানো ম্যাটেরিয়াল দেওয়া হচ্ছে। আগে হয়তো বেশি সেন্সর ন্যানো ম্যাটেরিয়াল ইউজ করতে না, কিন্তু সেন্সরের মধ্যেও দেখা যাচ্ছে কি এখন অনেক ন্যানো পার্টিকেল দিয়ে দিচ্ছে, তার কি সেন্সিং ক্ষমতা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। ন্যানো ম্যাটেরিয়াল কাজ করে কিভাবে, তোমাদের কি চিন্তা করে বলতে পারবা? মানে কি কারণ, মানে কি প্রপার্টির জন্য ন্যানো ম্যাটেরিয়াল ভালো অন্যান্য বাল্ক ম্যাটেরিয়াল থেকে? উচ্চ তাপ সহতা, ঘাত সহতা। ঘাত সহতা একটু পরে, মনে করো আচ্ছা তুমি একটু চিন্তা করে বলো, মনে করো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ছোট ছোট পার্টিকেল আছে, একটা ম্যাটেরিয়ালের মধ্যে বড় বড় পার্টিকেল আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি। হ্যাঁ ওই তো পৃষ্ঠ এরিয়া, মানে সারফেস এরিয়া কার বেশি কার কম বলো দেখি? ন্যানো ম্যাটেরিয়াল। যখন সারফেস এরিয়া বেশি তখন কি তার অন্যান্য ম্যাটেরিয়ালের সাথে ইন্টারঅ্যাকশনের ইয়েটা বেড়ে গেল না, এরিয়াটা বেড়ে গেল। যে কোনো প্রপার্টি কি তোমার তো সারফেস দিয়ে কাজ করবে, যখন একটা ম্যাটেরিয়ালকে ন্যানো করে ফেলবা তার কি সারফেস এরিয়া অনেক বেড়ে যায়, যার জন্য দেখা যায় কি ন্যানো ম্যাটেরিয়ালের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় আর কি। মেইন কিন্তু এইটাই, মানে সে যখন যত বেশি ছোট হবে তার সারফেস এরিয়া তত বেশি বেড়ে যাবে, যার জন্য কি সে কি হবে, তার ফাংশন তার কার্যক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। লাস্টে আরেকটা স্লাইড আছে, দেখো তুমি ম্যাটেরিয়াল সিলেকশন, তোমরা যেহেতু ম্যাটেরিয়ালস সম্পর্কে জানবা, তুমি কিভাবে ম্যাটেরিয়াল সিলেক্ট করবে আর কি। প্রথমেই তোমাকে চিন্তা করতে হবে, ধরো একটা তুমি কোন অ্যাপ্লিকেশনে তুমি দিবা, যে কোনো তুমি ম্যাটেরিয়াল ডেভেলপ করলে কিন্তু এটা কোনো একটা অ্যাপ্লিকেশন তো থাকতেই হবে, এই তো। এখন তুমি কোথায় তুমি যে একটা ম্যাটেরিয়াল ডিজাইন করবা, ম্যাটেরিয়াল সিলেক্ট করবা, প্রথমে তোমাকে জানতে হবে সেটা কোথায় তুমি ব্যবহার করবে আর কি, অ্যাপ্লিকেশন জানতে হবে। অ্যাপ্লিকেশন জানলে সেখান থেকে তুমি কি জানতে পারবা বলো দেখি? তুমি যদি জানো যে হ্যাঁ তুমি একটা গাড়ি বানাবা, সেই গাড়ি বানাতে তোমাকে একটা ম্যাটেরিয়াল লাগবে, তাহলে তুমি সেখান থেকে কি জানতে পারবা বলো দেখি? মানে স্যার কি ধর্ম দরকার, প্রপার্টিজ দরকার, কি ধরনের প্রপার্টিজ দরকার। তাহলে প্রথমে তুমি অ্যাপ্লিকেশন যখন পিক করবা, যে তোমার কোন অ্যাপ্লিকেশন থেকে তুমি জানতে পারবা কি তোমার কি ধরনের প্রপার্টি সেই ম্যাটেরিয়ালটাকে লাগতে হবে, সেই জিনিসটা তুমি জানতে পারবা। যেবার ম্যাটেরিয়াল জেনে গেলা তখন তুমি কি করবা, প্রপার্টি জেনে গেলা, ঠিক আছে, যে তোমার কি ধরনের প্রপার্টি লাগবে, তখন কি করতে হবে? স্যার এই প্রপার্টি কি কোন ম্যাটেরিয়ালে আছে, হ্যাঁ তাহলে এই প্রপার্টি এখন কোন ম্যাটেরিয়ালসে আছে সেই ম্যাটেরিয়াল তোমাকে এখন বাছাই করতে হবে। তাহলে তুমি ম্যাটেরিয়াল কোন ধরনের ম্যাটেরিয়াল তোমার লাগবে সেটা তুমি জেনে গেলা। এরপর আরেকটা স্টেপ আছে, দেখো তোমাকে কিভাবে বানাবা সেটা তোমাকে ডিফাইন করতে হবে। কারণ একই ম্যাটেরিয়াল তুমি যদি ভিন্ন ভিন্ন ভাবে বানাও তাহলে কিন্তু প্রপার্টি ভিন্ন হয়, বুঝতে পারছো? ম্যাটেরিয়াল তুমি কিভাবে বানাচ্ছো, প্রসেসিং কিভাবে করছো সেটা ডিপেন্ড করো, কিন্তু একই ধরনের ম্যাটেরিয়ালের প্রপার্টি কিন্তু ডিফারেন্ট হতে পারে।
তুমি প্রথমে তুমি অ্যাপ্লিকেশন জেনে গেলা, প্রপার্টি জেনে গেলা, সেখান থেকে তুমি তুমি জানবা তোমাকে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। তুমি কি সিরামিক লাগবে, মেটাল লাগবে, পলিমার লাগবে, না কম্পোজিট লাগবে, বা নাকি বায়োম্যাটেরিয়ালস লাগবে। তুমি তুমি কি জেনে গেলা, মানে কোন ধরনের ম্যাটেরিয়াল লাগবে সেটা জেনে গেলা। এরপরে তোমাকে ঠিক করতে হবে তুমি কিভাবে বানাবা আর কি, কোন ওয়েতে বানাবা। কারণ ওয়ে যদি ভ্যারি করো, প্রসেসিং টেকনিক ভ্যারি করো, তাহলে কিন্তু প্রপার্টি ডিফারেন্ট আসবে। তারপর তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন প্রসেসে তুমি বানাবা। তাহলে তুমি যে কোনো ম্যাটেরিয়াল যখন সিলেকশন করবা বা ডিজাইন করবা, তোমাকে এই 3টা ক্রাইটেরিয়া বা এই 3টা স্টেপ ফলো করতে হবে আর কি। এখানে দেখো কয়েকটা প্রসেসিং ওয়ের নাম দেওয়া আছে, তুমি কাস্টিং, সিন্টারিং, ড্রপিং, ফর্মিং, এগুলো তোমাদেরকে পরে ডিটেইল বলা হবে আর কি বিভিন্ন কোর্সে। তাহলে কোনো কিছু কি জিজ্ঞেস করা আছে? আজকে যে কয়টা স্লাইড আমি দেখালাম, আর কোনো কোয়েরি আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, যে ন্যানো টেকনোলজিতে স্যার আপনি বললেন যে সারফেস এরিয়া কমে গেলে কার্যক্ষমতা মানে বেড়ে গেলে তুমি তোমাকে দুইটা কম্পোনেন্ট আছে, তাদের ইন্টারঅ্যাকশন কার মাধ্যমে হবে? সারফেসের মাধ্যমে হবে না একটার সাথে আরেকটা? হ্যাঁ স্যার। এত যখনই তুমি একটা জিনিসকে কোন একটা ম্যাটেরিয়ালকে তুমি ন্যানো তুমি বড় থেকে ছোট করলা, ছোট করা মানে কি তার সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। তার সারফেস এরিয়া বেড়ে গেলে কি তার অন্যান্য পার্টিকেলের সাথে ইন্টারঅ্যাকশন বেড়ে গেল, তখনই তার মানে কি সে বেশি কাজ করতে পারবে। এইটাই মেইন টার্গেট আর কি। ন্যানো পার্টিকেল যে কাজ করতেছে তার মেইন ফাংশনের মেইন কারণ হচ্ছে তার সারফেস এরিয়া বেড়ে যায় আর কি। আচ্ছা বলো, আর কোনো কোয়েরি আছে কোনো? স্যার আমাদের স্লাইড গুলো কিভাবে প্রোভাইড করা হবে? স্লাইডগুলো আমি টিমসে তো দিয়ে দিয়েছি। আমি তোমাদের ক্লাসের আগেই কিন্তু টিমসে দিয়ে দিব। যেমন আজকে এবং আমি কালকে যেটা পড়াবো আমি কিন্তু গত সপ্তাহে স্লাইডটা আমি দিয়ে দিয়েছি, তোমাদের টিমসে দিয়ে দিয়েছি। 101 টিমস আছে না একটা? ইয়েস স্যার। সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর কি। কাজে তোমরা অবশ্যই আমি যেটা করবা যে একটু যদি আগে থেকে দেখে আসো, তাহলে তোমাদের কিন্তু বুঝতেও কিন্তু ক্লাসে সুবিধা হবে আর কি। আমি অ্যাটলিস্ট তোমাদেরকে একদিন আগে হলো আমি ক্লাসে একদিন আগে হলো তুমি এই স্লাইডগুলো তোমাদেরকে আমি আগে দিয়ে দেবো, হয়তো বা একদম প্রথমে সবগুলো দিব না, কিন্তু ক্লাসে একদিন বা 2 দিন বা 3 দিন আগে তোমরা স্লাইডগুলো পেয়ে যাবে টিমসে। যেহেতু তোমরা এখন তোমাদের তো অফলাইন কি অনলাইন আর কি, অফলাইন হলে কিন্তু আমি সামনাসামনি তোমাদের দিয়ে দিতাম, যেহেতু অফলাইন না তোমাদের টিমসে সব স্লাইডগুলো তুমি দিয়ে দিব আর কি। তো কি ক্লাস শুরু করছে? সুইত স্যার তো মানে ক্লাস শুরু করেছে নাকি? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যে রেকর্ড করছো তুমি রেকর্ডটা বন্ধ করতে পারো। তুমি কি করবা, তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা আর কি। শুধু তোমাদের এই ফ্রেন্ড কি অন্য কাউকে কিন্তু দিবা না, তোমাদের ক্লাসে যারা আছে তাদের সাথে শেয়ার করবা। ওকে স্যার। ওকে স্যার টিমসে দিয়ে দিলেই হবে স্যার। সেটা করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা, তুমি কিভাবে শেয়ার করবা টিমসে দিতে পারো, মানে অন্য কোন তোমাদের টিমসে দিবে আর কি। শুধু এই কোর্সে